হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা চ্যাপ্টার 8-এর কন্টেন্টগুলো দেখছিলাম। গত ক্লাস পর্যন্ত আমরা ডিসকাস করেছি চ্যাপ্টার 8-এ সরল দোলন গতি, সেটা বলতে কি বোঝায়, সরল দোলকের সূত্রাবলী সেগুলো তোমাদের দেখিয়েছিলাম, এবং সরল দোলন গতির 3 ধরনের ব্যবহার, পাহাড়ের উচ্চতা নির্ণয়, অভিকর্ষজ ত্বরণ জি নির্ণয়, সময় নির্ণয়, এই ব্যাপারগুলো নিয়ে গত ক্লাসে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। আজকে যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি, ম্যাথের জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য সেটা ইম্পর্টেন্ট একটা টপিক। সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি নির্ণয়। তো আমরা শক্তি বলতে, তোমরা চ্যাপ্টার 5-এও পড়েছো শক্তি রিলেটেড ব্যাপারগুলো, যে শক্তি বলতে বুঝি গতিশক্তি এবং স্থিতিশক্তি। তো প্রথমত আমরা সেই গতিশক্তি নির্ণয়টাই দেখব। সরল দোলন গতির ক্ষেত্রে একটা সরল দোলক যদি বিবেচনা করি, তার জন্য সরল দোলন গতির ক্ষেত্রে গতিশক্তি ই কে সেটা সমান কি পাই আমরা। সরল দোলন গতির ক্ষেত্রে যখন যে কোনো একদিকে সরল দোলককে টেনে ছেড়ে দেওয়া হয়, তখন তার সরণ হয় দেখেছি আমরা এক্স পরিমাণ, এবং এক্স এর ইকুয়েশন আমরা জানি। সরণ এক্স সমান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে ডেল্টা আদি দশা যদি বিবেচনা করি তাহলে ডেল্টা হবে, আর আদি দশা যদি বিবেচনা না করা হয় সেক্ষেত্রে ডেল্টা এর মান 0 হবে। এ হচ্ছে বিস্তার, যে কোনো একদিকে বিস্তার, একদিকে পজিটিভ ধরা হলে আরেকদিকে নেগেটিভ ধরা হয়। তো আমরা জানি এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আর গতিশক্তি সমান আমরা জানি কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো গতিশক্তি বের করতে হলে আমাদের বেগ নির্ণয় করতে হবে। এক্স সমান যেহেতু এ সাইন ওমেগা টি, আমরা ভি সমান কি পাই, ডি এক্স বাই ডিটি সমান ডি বাই ডিটি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আমরা পাই। তো আমরা যদি এখানে অন্তরীকরণ করি, সাইনের ডিফারেন্সিয়েশন করলে, অন্তরীকরণ করলে সেটা হয়ে যায় কজ। তাহলে এটা এর আগে বেগ নির্ণয় তোমাদের দেখিয়েছিলাম, এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তো আবার ওমেগা টি প্লাস ডেল্টা যেটা বাকি থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পাই শুধুমাত্র ওমেগা পাই, অর্থাৎ আলটিমেটলি জিনিসটা দাঁড়ায় এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে গেলে বেগের এই ইকুয়েশনটা লাগবে। বেগের আরো একটা ইকুয়েশন আমরা পাই, সেটা সরণ এবং সর্বোচ্চ বিস্তারকে রিলেট করে আরেকটা ইকুয়েশন আমরা পাই, সেটা একটু দেখি। বেগ সমান যদি এটা পাই, তাহলে আমরা গতিশক্তি সমান কি পাই আগে সেটা দেখি। গতিশক্তি সমান আমরা পাই হাফ এম ভি স্কোয়ার, মানে ভি এর মান তো মাত্র পেলাম এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। জাস্ট ভি এর স্কোয়ার করলাম এখানে, যেহেতু ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম থাকলো বাকি জিনিসটা। তাহলে হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সেই হিসেবে তো কজ স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে ওমেগা টি প্লাস ডেল্টা পুরোটাকেই বোঝাচ্ছে। তো কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই হিসেবে আমরা এটা লিখতে পারি। সমান সমান যেটা লেখা যায় হাফ এম ওমেগা স্কোয়ার, আমরা এ স্কোয়ারটাকে যদি ভিতরে লিখি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এ স্কোয়ার ভিতরে লেখার কারণটা কি সেটা বলছি, যে হাফ এম ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার তো এ স্কোয়ারই থাকলো, আমরা যেহেতু এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টাটাকে এক্স স্কোয়ার হিসেবে লিখতে পারি, যেহেতু এক্স
x সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, এই হিসেবে আমরা লিখতে পারি। আবার ওমেগার সাথে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের একটা সম্পর্ক রয়েছে, ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। তো সেই হিসেবে আমরা লিখতে পারি হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার সমান কে বাই এম ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান যেটা দাঁড়ায় হাফ কে এ স্কোয়ার, যেটা যদি আমার এম এম চলে যায় সেক্ষেত্রে কি থাকছে, সেক্ষেত্রে থাকছে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে আমরা গতিশক্তির ইকুয়েশনটা লিখতে পারি। গতিশক্তি কে সমান হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা ইকুয়েশন হতে পারে, এটা একটা ইকুয়েশন হতে পারে। প্রথমে যেটা পেয়েছি এটা এটা কিন্তু আমার যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, এই ইকুয়েশন থেকে তো আমরা গতিশক্তির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাবো না, কারণ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হলে সাইন কস ইত্যাদি ভ্যালুগুলো লাগবে। তাহলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য গতিশক্তির যে ইকুয়েশনটা ব্যবহার করব, যে ইকে সমান হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কোথা থেকে পেলাম? এটা জাস্ট এই ইকুয়েশন থেকেই আমরা পেয়েছি। এখানে যদি ওমেগা স্কোয়ার সমান কে বাই এম বসাই তাহলে আমরা কি পাই? এই ইকুয়েশনে ওমেগা স্কোয়ার সমান যদি কে বাই এম বসাই, এম এম চলে যায়, তাহলে থাকে হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এইভাবে ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করার কারণ কি সেটা বললাম, যে গ্রাফিক্যালি সেটাকে লেখার জন্য, গ্রাফিক্যালি মান বের করার জন্য, বিভিন্ন গতিশক্তির মান বের করার জন্য। আমরা ইকুয়েশন পেলাম গতিশক্তির। এখানে এটা যদি আদি দশা শূন্য হয়, অর্থাৎ ডেল্টা সমান শূন্য হলে এই ইকুয়েশনটা দ্বারা হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, আমরা সেটা পাই। এখন টি এর বিভিন্ন মান যদি আমি ধরি, তার জন্য গতিশক্তির মান কি পাই? এখন আমরা জানি যে প্রথমত গতিশক্তির সর্বোচ্চ মান বা কজের ক্ষেত্রে কজের সর্বোচ্চ ভ্যালু হয় কত? কজের সর্বোচ্চ ভ্যালু হয় আমরা জানি কজ থিটার জন্য 1, অর্থাৎ এক্ষেত্রে কজ ওমেগা টি এর সর্বোচ্চ মান হতে পারে কত? 1। এর সর্বোচ্চ মান যদি 1 হয়, অন দ্যাট কেস ইকে সমান কি দাঁড়াবে? হাফ কে এ স্কোয়ার। আমরা কজের সর্বোচ্চ মান ধরে ইকে সমান লিখতে পারি হাফ কে স্কোয়ার। এখানে কে একটা ধ্রুবক রাশি, যেহেতু ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইকে ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, অর্থাৎ সরল দোলন গতির ক্ষেত্রে গতিশক্তি বিস্তারের বর্গের গতিশক্তি সেটা হয় বিস্তারের বর্গের সমানুপাতিক। এই সম্পর্কটা আমরা বলতে পারি। এখন আমরা বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন শক্তির মান নির্ণয় করতে পারি, যে গতিশক্তির বিভিন্ন মান নির্ণয়, বিভিন্ন সময়ের জন্য গতিশক্তির মান নির্ণয়। যেমন ধরো এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করেই বা এই আদি দশা শূন্য বিবেচনা করে এই ইকুয়েশনে যদি টি সমান সমান আমরা একেবারে 0 বসাই, টি সমান সমান যদি 0 ধরি, সেক্ষেত্রে কি আসে? টি সমান সমান যদি 0 বসাই, ই কে সমান এই সমীকরণে হয় হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি এর মান 0 বসাচ্ছি এই সমীকরণে। ঠিক আছে, তাহলে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার 0, তো আমরা জানি কজ 0 ভ্যালু তো 1, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে আমরা টি সমান 0 সময়ের জন্য ইকে এর মান পাচ্ছি হাফ কে এ স্কোয়ার। ধরো টি সমান, এরপরে একটা সম্পূর্ণ গ্রাফ যদি আঁকতে চাই আমরা, যেহেতু যেই গতিশক্তির সমীকরণটা সেটা হচ্ছে তোমার
কজের সমীকরণ। তো কজের ক্ষেত্রে গ্রাফটা হয় আমরা জানি 90 ডিগ্রি থেকে শুরু হয়। তো এভাবে যদি আঁকি, সর্বোচ্চ শক্তি এখানে হচ্ছে হাফ কে এ স্কোয়ার, গতিশক্তির সঙ্গে সময়ের গ্রাফটা আঁকছি আমরা, সময় টি। তাহলে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হবে কোথায়? এখান থেকে যেহেতু শুরু হবে, এভাবে এসে আবার যখন একই রকমভাবে এখানে আসবে, তখন একটা পূর্ণ দোলন এখানে আমরা সম্পন্ন হয়েছে বলে ধরে নিতে পারবো। এখানে টি হবে, আর তার অর্ধেক হবে টি হাফ, অর্ধদোলন এখানে। তাকে যদি আরো অর্ধেক করি আমরা পাবো t/4। আর সর্বোচ্চ মান তো আমরা একটু আগে গতিশক্তি সর্বোচ্চ মান দেখলাম হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে। তো সেই মানগুলো বের করছি। টি সমান 0 সময় দেখো একটু আগে আমরা দেখ যে ইকের মান হয় হাফ কে এ স্কোয়ার। আরেকটা এক্সাম্পল আমি দেখাই। টি সমান যদি ধরো t/4 ধরি, সেক্ষেত্রে গতিশক্তি কি হয়? ইকে সমান হবে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা ইন্টু টি এর পরিবর্তে লিখবো t/4। তাহলে কি দাঁড়ায়? হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগার পরিবর্তে লিখতে পারি টুয়াইস পাই বাই টি ইন্টু t/4 সমান হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার, টি টি চলে যাবে, মান থাকবে কত এখানে? π/2। কজ π/2 অর্থাৎ কজ 90 ডিগ্রি মান আমরা জানি 0। তাহলে আলটিমেটলি পুরো মানটাই হয়ে যাবে 0। তাহলে টি সমান যখন t/4, টি সমান যখন t/4, আমরা দেখছি যে গ্রাফের হিসেবেও মানটা 0 আসে, ক্যালকুলেশনের হিসেবেও মানটা 0 আসছে। একইভাবে তোমরা হিসেব করতে পারবে। টি সমান যদি t/2 হয়, মানটা হয় হাফ কে স্কোয়ার। টি সমান যদি 3t/4 হয়, মানটা হবে 0। টি সমান টি হলে মানটা হবে হাফ কে স্কোয়ার। একই নিয়মে তোমরা এই জিনিসগুলো অর্থাৎ গতিশক্তির বিভিন্ন মানগুলো বের করতে পারবে। আর গতিশক্তি বনাম সময়ের গ্রাফটা হচ্ছে এটা, যেখানে সর্বোচ্চ গতিশক্তির মান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। সরল দোলন গতির ক্ষেত্রে বিভব শক্তির ইকুয়েশন যদি আমরা নির্ণয় করতে চাই, সরল দোলন গতির ক্ষেত্রে একটা সরল দোলককে আমরা যদি সরণ ঘটাতে চাই এক্স পরিমাণ, তার জন্য যে বল প্রয়োজন হয়, বলের সাথে সরণের সম্পর্কটা আমরা জানি সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এখানে আমরা দিকের ব্যাপারটা ইগনোর করলে শুধুমাত্র মানের ব্যাপারটা দেখলে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, এবং এখান সমান লিখতে পারি এফ সমান কে এক্স, বল ধ্রুবক। এই ইকুয়েশনটাও আমরা জানি। সো এখন এই সরল দোলকের এক্স পরিমাণ সরণ ঘটানোর পরিবর্তে আমি যদি খুব ছোট্ট পরিমাণ সরণ ঘটাতে চাই, ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে চাই, তাহলে কিছু পরিমাণ কাজ হবে। সেই কাজ সমান কি হবে? বল ইন্টু সরণ এফ ইন্টু ডিএক্স, ঠিক আছে। তো সেই টোটাল পরিমাণ কাজ যদি নির্ণয় করতে চাই, আমরা লিখতে পারি এফ সমান কে এক্স ডিএক্স। আবার কে সমান ওমেগার সাথে কে এর একটা সম্পর্ক রয়েছে, ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। তাহলে কে সমান লিখতে পারি এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। কে এর পরিবর্তে লিখলাম এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা যে পরিমাণ কাজ হয় কোনো কিছুর পরিবর্তনে, বিশেষ করে সরণের পরিবর্তনে যে পরিমাণ কাজ হয়, সেটাই কিন্তু তার মধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত হয়। তাহলে এক্ষেত্রে ডাব্লিউর পরিবর্তে বিভব শক্তি ইপিও লিখতে পারি। এখানে ডিডাব্লিউ যেহেতু ক্ষুদ্র পরিমাণ সরণ, তার জন্য কাজের পরিমাণটাও ক্ষুদ্র। তাহলে সেই কাজটা আমার বিভব শক্তিতে কনভার্ট হতে হলে টোটাল কাজটা বের করতে হবে এখানে, অর্থাৎ টোটাল সরণের জন্য কাজটা বের করতে হবে। সেটা কত হবে? 0 to x ডিডাব্লিউ সমান 0 to x, ডিডাব্লিউ সমান আমরা পেয়েছি এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। এখান থেকে যেহেতু এম ওমেগা স্কোয়ার একটা কনস্ট্যান্ট মান, সেটাকে আমরা বাইরে রাখতে পারি, আর পরিবর্তনশীল রাশি থাকছে এখানে এক্স ডিএক্স। ইন্টিগ্রেট করলে এক্স ডিএক্স এর পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে এক্স
এম ওমেগা স্কোয়ার বাই 2, আর 2টাকে বাইরে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার মাইনাস 0 থাকছে। অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি সমান আমরা পাচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা পাচ্ছি। বিভব শক্তি সমান আমরা পেলাম হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আবার আমরা জানি যে এম ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, সেটাও জানি। আবার এক্স সমান জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাও আমরা জানি এক্স এর সমীকরণ। তাহলে এই দুটি জিনিস বসালে এটা দাঁড়ায় হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি কে বাই এম ইন্টু এক্স এর পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে বিভব শক্তির মান পাচ্ছি আলটিমেটলি হাফ এম এম চলে গেল কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা গতিশক্তির ইকুয়েশন এর আগে পেয়েছি কজের ইকুয়েশন হিসেবে, আর এখন বিভব শক্তির যে ইকুয়েশন পেলাম সেটা পেলাম সাইনের ইকুয়েশন। আমরা গতিশক্তির বেলায় এরকম বলেছিলাম যদি আদি দশা ডেল্টা সমান 0 হয় সেক্ষেত্রে এই সমীকরণটা দাঁড়ায় ইপি সমান হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এখন এক্ষেত্রে সাইনের সর্বোচ্চ মান আমরা জানি 1, অর্থাৎ সাইনের সর্বোচ্চ মান কনসিডার করে সর্বোচ্চ বিভব শক্তি ম্যাক্সিমাম বিভব শক্তি হয় হাফ কে এ স্কোয়ার। সেক্ষেত্রে আবার বলতে পারি আমরা গতিশক্তির মতোই যে সর্বোচ্চ গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। ঠিক যেরকম সর্বোচ্চ বিভব শক্তি আমার বিস্তারের বর্গের সমানুপাতিক, একই রকম ভাবে সর্বোচ্চ বিভব শক্তিও বিস্তারের বর্গের সমানুপাতিক, সেটা আমরা বলতে পারি। ঠিক আছে। আর যেভাবে আমরা গতিশক্তিকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি এবং গতিশক্তির বিভিন্ন মানগুলো পেয়েছি, একইভাবে বিভব শক্তিকেও গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি এবং মানগুলো বের করতে পারি। মানগুলো আমি আর বের করে দেখাচ্ছি না, ঠিক যেভাবে গতিশক্তির মানগুলো বের করেছি, অর্থাৎ টি সমান 0, টি সমান টি বাই 4, টি সমান টি বাই 2 ইত্যাদি ধরে একইভাবে তোমরা বিভব শক্তির মানগুলো বের করতে পারবে। তো বিভব শক্তির জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমরা বিভব শক্তি বনাম সময় যদি গ্রাফ আঁকি তাহলে সেটা কিরকম হয়। বিভব শক্তির ইকুয়েশনটা সাইনের ইকুয়েশন, তো সেটা একেবারে মূল বিন্দু বা সাম্যাবস্থা থেকে শুরু হবে, এরকম গ্রাফ পাবো আমরা। এবং সর্বোচ্চ যে বিভব শক্তির মান সেটা হবে, এক্ষেত্রে সর্বোচ্চ বিভব শক্তির মানটা আমরা লিখতে পারবো হাফ কে এ স্কোয়ার। এই এক্স অ্যাক্সিস বরাবর সময় এখানে পূর্ণ একটা দোলন কমপ্লিট হবে কোথায়, অর্থাৎ পর্যায়কাল কমপ্লিট হবে এখানে টি, তার অর্ধেকে টি বাই 2, তার অর্ধেকে টি বাই 4, এখানে 3t বাই 4 ইত্যাদি মানের জন্য আমরা যদি হিসেব করি দেখা যাবে টি সমান যখন 0 তখন বিভব শক্তির মান হাফ কে স্কোয়ার। এই জাস্ট এই ইকুয়েশনে মানগুলো বসালেই তোমরা এগুলো পেয়ে যাবে। তো গতিশক্তি বিভব শক্তি আমরা জানলাম, তাহলে একটা সরল দোলন গতির ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সমান কি হবে, বিভব শক্তি যোগ গতিশক্তি তাদের যোগফল। ইকে সমান আমরা পেয়েছিলাম হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, আদি দশা যদি বিবেচনা না করি, প্লাস ইপি সমান পেয়েছিলাম হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি সমান সমান কি দাঁড়ায়, আমরা হাফ কে এ স্কোয়ার কমন রাখতে পারি, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কজ স্কোয়ার ওমেগা টি সমান সমান এই পুরো জিনিসটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সেই ইকুয়েশন হিসেবে 1 হয় হাফ কে এ স্কোয়ার। অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি দেখছি আমরা সর্বোচ্চ যে গতিশক্তির ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি, বিভব শক্তির ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি, তার সমানই কিন্তু মোট যান্ত্রিক শক্তি হচ্ছে। এটা কিভাবে লিখতে পারে, অথবা কে সমান ওমেগা স্কোয়ার এম লিখে সেই হিসেবে লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার।
তো যেভাবে আমরা মোট বিভব শক্তি বের করেছি, মোট গতিশক্তি বের করেছি, একইভাবে আমরা বিভিন্ন পয়েন্টে গতিশক্তি, বিভব শক্তি হিসেব করে মোট যান্ত্রিক শক্তিও কিন্তু বের করতে পারি। আর দুইটা শক্তির গ্রাফকে যদি একসঙ্গে রিপ্রেজেন্ট করতে চাই, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির গ্রাফ আঁকতে চাই, আমরা প্রথমত গতিশক্তি গ্রাফ কিরকম পেয়েছিলাম সেটা যদি রেড দিয়ে ডিনোট করি, গতিশক্তির গ্রাফটা পেয়েছিলাম, যেহেতু কজের গ্রাফ, সেটা পেয়েছিলাম এরকম এরকম টাইপের। এটা ছিল গতিশক্তি ইকে। আর বিভব শক্তি, সেটা যেহেতু সাইনের গ্রাফ ছিল, সেটা আমরা পেয়েছিলাম 0 থেকেই এরকম একটা গ্রাফ পেয়েছি আমরা বিভব শক্তির জন্য। এটা হচ্ছে বিভব শক্তি, অর্থাৎ ইপি। তাহলে দুই শক্তি মিলে মোট যান্ত্রিক শক্তির মান, সর্বোচ্চ মান আমরা দেখছি কত হয়। এটাকে, এই মোটা লাইনটাকে বলতে পারি মোট যান্ত্রিক শক্তি। মোট যান্ত্রিক শক্তির মান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তি। মোট শক্তি দুটা গ্রাফ মিলে মোট শক্তি হয়। এখানে আমরা টি পেয়েছিলাম এই জায়গাটাতে। প্রথমে বিভব শক্তি বা গতিশক্তি যেটাই হিসেব করি না কেন, টি পেয়েছিলাম এখানে, তার অর্ধেকে পেয়েছিলাম টি/2, তার অর্ধেকে পেয়েছিলাম টি/4, এখানে পেয়েছিলাম 3t/4। তো ইত্যাদি। এই সময়গুলোর জন্য আমরা ইচ্ছে করলে কিন্তু এই সমীকরণে মান বসিয়ে, যেমন ধরো একটা মান আমি দেখাই তোমাদেরকে, যে টি সমান যদি 0 হয়, টি সমান যদি 0 ধরি, সেক্ষেত্রে মোট শক্তি কত হয়। এই সমীকরণে গতিশক্তি, বিভব শক্তির এই সমীকরণে মান বসিয়ে দেখাতে চাই যে টি সমান 0 বসালে ই সমান কি দাঁড়ায়, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, টি সমান যেহেতু 0 হচ্ছে, ওমেগা ইন্টু 0 প্লাস হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা ইন্টু 0, তাহলে দাঁড়াচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন 0, ওমেগার সঙ্গে যেহেতু 0 মাল্টিপ্লাই করলে 0 হবে, সাইন 0 মান হচ্ছে হয়ে যায় 0। ঠিক আছে, সাইন 0 মান 0 হলে পুরো জিনিসটা 0, আর হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা ইন্টু 0 মানে কজ 0 হোল স্কোয়ার। কজ 0 মান আমরা জানি কত হয়, 1। সেক্ষেত্রে এই মানটা পাই, কজ স্কোয়ার ওমেগা ইন্টু 0, এই মানটা পাবো 1। অর্থাৎ আলটিমেটলি যেটা থাকবে হাফ কে এ স্কোয়ার। তাহলে টি সমান 0 হলে আমরা শক্তির মান পাচ্ছি কত, মোট শক্তি, গ্রাফ থেকেও পাচ্ছি হাফ কে স্কোয়ার, আমাদের ইকুয়েশন থেকেও পাচ্ছি হাফ কে স্কোয়ার। আরেকটা মান তোমাদের দেখাই, টি সমান যদি টি/4 হয়, সেক্ষেত্রে কি হয়, ই সমান হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা ইন্টু টি এর পরিবর্তে লিখছি টি/4 প্লাস হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা, টি এর পরিবর্তে লিখছি টি/4, সমান সমান দাঁড়াচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগার পরিবর্তে টুয়াইস বাই টি ইন্টু টি/4 প্লাস হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগার পরিবর্তে টুয়াইস বাই টি ইন্টু টি/4। তাহলে এখানে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার টি চলে যাচ্ছে, মান পাচ্ছি π/2 প্লাস হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার টি চলে যাচ্ছে, পাচ্ছি π/2। আমরা জানি সাইন π/2 90 ডিগ্রি যদি হয় সাইনের মান, সেক্ষেত্রে সাইনের সর্বোচ্চ মান পাই, অর্থাৎ 1 হয়। তাহলে বিভব শক্তির মান পাবো আমরা হাফ কে এ স্কোয়ার, আর কজ 90 ডিগ্রির মান আমরা জানি 0, তার মানে পুরো মানটা 0 হবে। আলটিমেটলি আমরা শক্তি পাচ্ছি, মোট শক্তি পাচ্ছি
হাফ কে স্কোয়ার। এভাবে t/2, 3t/4, t ইত্যাদি ভ্যালুর জন্য আমরা যে মোট শক্তি সেই মানগুলো গ্রাফের মান এবং ইকুয়েশনের মান মিলিয়ে দেখতে পারি, একই রকম হয়। তো মোট শক্তি সাথে বিভব শক্তি এবং গতি শক্তির এই গ্রাফটা যেরকম আমরা লিখতে পারি, আমরা আরেকটা গ্রাফও লিখতে পারি। যেরকম ভাবে একটু আগে আমরা গ্রাফ দেখিয়েছি তোমাদেরকে, সেটা ছিল সময়ের সাথে শক্তির পরিবর্তন। সেটির পরিবর্তে আমরা যদি সরণের সাথে শক্তির পরিবর্তন দেখতে চাই, সরল দোলন গতির ক্ষেত্রে তোমাদের মনে আছে নিশ্চয়ই, সাম্যাবস্থায় যখন থাকে মধ্যবিন্দুতে, অর্থাৎ সাম্যাবস্থায় যখন থাকে, এখানে জিরোটাকে সাম্যাবস্থা কনসিডার করছি, সর্বোচ্চ শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। সাম্যাবস্থা যখন থাকে যে কোনো একদিকে সরল দোলকের বব নিয়ে ছেড়ে দিলে প্রাথমিক অবস্থায় কিন্তু তার কোনো গতিশক্তি নাই। প্রাথমিক অবস্থায় গতিশক্তিও শূন্য, সাম্যাবস্থা বিভব শক্তিও শূন্য। তো যখন সাম্যাবস্থায় আসতে যায় তখন আস্তে আস্তে বেগের মান কিন্তু বাড়ে। বেগের মান বাড়া মানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ারের মানও বাড়তে থাকে। দেখো, যখন সাম্যাবস্থায় রয়েছে আস্তে আস্তে সাম্যাবস্থার দিকে যায়, গতিশক্তির মান বাড়ে এবং সাম্যাবস্থায় গিয়ে গতিশক্তির মানটা সর্বোচ্চ হয়। তো এই ক্ষেত্রেও সাম্যাবস্থায় আমরা দেখছি এই গ্রাফটা, ডটেড গ্রাফটা হচ্ছে গতিশক্তি আর সলিড গ্রাফটা হচ্ছে বিভব শক্তি, আর এটা হচ্ছে মোট শক্তি। উপরের লাইনটা মোট শক্তি। তো সাম্যাবস্থায় গিয়ে আমার যেহেতু বেগ সর্বোচ্চ হয়, বিভব শক্তি গতিশক্তিটাও সর্বোচ্চ। এই যে গতিশক্তির গ্রাফটা দেখছি, এর মান সাম্যাবস্থা সর্বোচ্চ। তো সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে যখন যায়, যে কোনো একদিকে সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ সরণে ধরলাম, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণে যখন গেল তখন কিন্তু বেগ শূন্য হয়ে যায়। বেগ শূন্য হয়ে যায় মানে ইকে সমান গতিশক্তি সমান শূন্য হয়ে যায়। দেখো, গ্রাফের এই জায়গায় এসে গতিশক্তির মানটা শূন্য হয়ে গেল। আর গতিশক্তি যখন শূন্য হয় তখন বিভব শক্তি ইপি হয় ম্যাক্সিমাম। আমার বিভব শক্তির গ্রাফ যদি খেয়াল করি, যে পজিশনে গতিশক্তি শূন্য সেই পজিশনে বিভব শক্তি সর্বোচ্চ। ঠিক একই জিনিসটা বিপরীত দিকে হয়। একদিকের দোলন শেষে যখন ববটা আরেক দিকে ফিরে যায়, একই কাজটাই হয়, শুধুমাত্র সরণটা বিপরীত হয়। একদিকে প্লাস এ লিখলে অন্যদিকে মাইনাস এ। আর ঠিক যেখানে সরণ সাম্যাবস্থা থেকে সরণ ঠিক মাঝামাঝি ধরলাম, এই পজিশনে যদি সাম্যাবস্থা থেকে সরণ ঠিক মাঝামাঝি হয়, তো মাঝামাঝি জায়গায় গিয়েও কিন্তু গতিশক্তি বিভব শক্তি সমান হয় এবং সেটা সর্বোচ্চ মানের অর্ধেক হয়। অর্থাৎ এই জায়গায় মানটা হয় a/2 আর এখানে -a/2। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের ম্যাথের জন্য লাগবে, এমসিকিউর জন্য খেয়াল করতে হবে যে সরণের সাথে শক্তির পরিবর্তনটা কিভাবে হয়। ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ম্যাথে যখন করবে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। এরপরে যে টপিকটা পড়বো আমরা, সরল দোলন গতির ক্ষেত্রে গতি এবং বৃত্তাকার গতির সম্পর্ক। একেবারে সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক তোমাদের এই চ্যাপ্টার একেবারে প্রথম ক্লাসে যখন দেখিয়েছিলাম সরল দোলন গতি সম্পর্কিত কিছু রাশি, সেক্ষেত্রে কিন্তু আমরা বৃত্তাকার গতি বিবেচনা করেই সেটা দেখিয়েছিলাম যে একটা বস্তুর একটা অবস্থান থেকে কৌণিক বেগে ওমেগা কৌণিক বেগে ঘুরে আরেকটা অবস্থানে আসলে সি বিন্দু থেকে পি বিন্দুতে আসলো যখন, তখন তার সরণ হলো এক্স পরিমাণ। তো এক্স এর ইকুয়েশন আমরা পেয়েছিলাম কি, এ সাইন ওমেগা টি। এক্স এর বা সরণের ইকুয়েশন আমরা পেয়েছিলাম এ সাইন ওমেগা টি। তারপরে বেগের ইকুয়েশন আমরা পেয়েছিলাম যখন ইন্টিগ্রেশন করেছিলাম এ ওমেগা কজ ওমেগা টি, সেটা পেয়েছিলাম। এবং সেই বেগ থেকে যখন ত্বরণ পেয়েছি আমরা পেয়েছিলাম কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অর্থাৎ এই ত্বরণের ইকুয়েশন, এখান থেকে আমরা বলতে পারি যে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে? এই ইকুয়েশন থেকে বলতে পারি। আর এই শর্তটাই কিন্তু সরল দোলন গতির জন্য শর্ত। এই জিনিসগুলো আমরা পেয়েছিলাম বৃত্তাকার গতির জন্য। আর
ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এই লাইনটা থেকে আমরা বলতে পারি সরণ ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তো এই শর্তটা আমরা কোথায় পাই? সরল দোলন গতির ক্ষেত্রে পাই। তো এই ক্ষেত্রে সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে একটা সম্পর্ক রয়েছে। দেখা যাচ্ছে বৃত্তাকার গতি এক ধরনের সরল দোলন গতি, সেটাই বলা হচ্ছে। আমরা স্প্রিং এর দোলন সম্পর্কে কিছুটা চ্যাপ্টার 5-এ পড়েছি। স্প্রিং এর ক্ষেত্রে 3 ধরনের দোলন হয়। স্প্রিং এর উলম্ব দোলন, স্প্রিং এর দোলন যদি বিবেচনা করি, স্প্রিং এর দোলন একটা হয় উল্লম্ব দোলন, একটা হয় অনুভূমিক দোলন, আর আরেকটা হচ্ছে সমন্বিত দোলন। সমন্বিত দোলন এই জিনিসটা তোমরা পড়েছো, আমি আর একটু ডিসকাস করবো এখন। উলম্ব দোলন সেটা কোনটা? যখন উলম্বভাবে একটা স্প্রিং এর নিচে একটা ভর ঝুলিয়ে দিয়ে টেনে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেই দোলনটাকে বলা হয় স্প্রিং এর উলম্ব দোলন। এটা হচ্ছে 1 নাম্বার কেস, স্প্রিং এর উলম্ব দোলন। সেক্ষেত্রে আমরা পড়েছি, আমরা কিন্তু এই জিনিসগুলো আগেই পড়েছি। স্প্রিং এর দোলনের ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, উলম্ব দোলন। অনুভূমিক দোলন কোনটা? আমরা যদি 2 নাম্বার কেস বলি, অনুভূমিক দোলন হচ্ছে একটা স্প্রিংকে এভাবে অনুভূমিক ভাবে টেনে যদি ছেড়ে দেওয়া হয়, একটা ভার দিয়ে টেনে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেই দোলনটাকে বলি আমরা অনুভূমিক দোলন। এই ধরনের দোলনের ক্ষেত্রেও ওই সম্পর্কটা একই, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এই সম্পর্কটা খাটে একই রকম থাকে। এবং সাথে সাথে দোলনকাল যদি আমরা বের করতে চাই, আমরা দোলনকালের যে ইকুয়েশন পাই সেটা হচ্ছে টুয়াইস পাই বাই ওমেগার পরিবর্তে লিখতে পারি ওমেগার সমান √k/m। এক্ষেত্রে কে কে আমরা বলবো স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, বা লিখতে পারি টুয়াইস বাই √m/k। ওটা অনুভূমিক দোলন উলম্ব দোলন উভয় ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি। সমন্বিত দোলন কি? সমন্বিত দোলন হচ্ছে শ্রেণী ও সমান্তরাল সমবায়ের সমন্বয়ে যে দোলন। এই জিনিসটা তো তোমাদের দেখিয়েছি, শ্রেণী সমবায়, স্প্রিং এর শ্রেণী সমবায় আমরা আগের একটা চ্যাপ্টারে দেখিয়েছিলাম। সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় যখন হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা ইকুয়েশন যেটা পাই ks সমান, ধরো 2টা স্প্রিং যদি যোগ করি তাহলে তাদের যে শ্রেণী সমবায় হচ্ছে তাদের বিপরীত রাশিগুলোর যোগফলের সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে দোলনকাল যদি নির্ণয় করতে চাই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সেটা দাঁড়াবে টুয়াইস বাই √m/ks সমান সমান টুয়াইস বাই √m ইন্টু ks এর পরিবর্তে আমরা লিখতে পারি k1 প্লাস k2 ডিভাইডেড বাই k1 k2। অর্থাৎ এই সমীকরণটা এখানে অ্যাপ্লাই করেছি। ks কিভাবে আমরা পেয়েছিলাম? শ্রেণী সমবায়, স্প্রিং এর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এরকম ভাবে একটা 2টা স্প্রিং 3টা স্প্রিং আমরা ইচ্ছে মতো যোগ করি এবং তাদের সমবায় কিভাবে হিসেব করি, এই জিনিসগুলো আগে তোমাদের দেখিয়েছি। সমান্তরালের ক্ষেত্রে কি হয়? 2টা স্প্রিং একটা অবলম্বন থেকে প্যারালালি ঝুলিয়ে দেওয়া হয় এবং সেখানে ভার ঝুলানো হয়, তাহলে সেটাকে বলা হয় সমান্তরাল সমবায়। সেক্ষেত্রে সরাসরি আমরা কি করি? মানগুলোকে যোগ করি, k1 k2 ইত্যাদি মানগুলোকে যোগ করি। তাহলে তার জন্য দোলনকাল হবে টুয়াইস বাই √m/ks, kp এখানে যেহেতু প্যারালাল কম্বিনেশন বলছি, দ্যাট মিনস টুয়াইস বাই √m ডিভাইডেড বাই k1 প্লাস k2। তো এই স্প্রিং এর সমবায় বা সেই সমবায় ব্যবহার করে দোলনকাল নির্ণয় ছোটখাটো ম্যাথগুলো আসে, সেগুলোর জন্য দেখতে হবে। ফাইনালি চ্যাপ্টারের লাস্ট টপিক যদি বলি, সেকেন্ড দোলক, ছোট্ট একটা টপিক। সেকেন্ড দোলক হচ্ছে যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে বলা হয় সেকেন্ড দোলক।
আমরা সাধারণত যে দোলকের দোলনকালের ইকুয়েশন জানি, টি সমান টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। ঠিক আছে, এই সমীকরণে যদি দোলনকাল টি সমান 2 বসাই, তাহলে কি দাঁড়ায়? এল সমান দাঁড়ায় জি বাই 2 বাদ চলে গেলে পাই স্কোয়ার। তো সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য কিন্তু এখান থেকে নির্ণয় করা যায়। জি এর মান আর পাই এর মান বসিয়ে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি, এবং বলা যায় কার্যকরী দৈর্ঘ্য আর দোলনকাল পরস্পর সমানুপাতিক। এবং এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয় সেকেন্ড দোলকের ক্ষেত্রে, আমরা সেই দোলন নর্মাল যে দোলক দেখি তার জন্য যে গ্রাফগুলো পেয়েছি সেই একই গ্রাফগুলোই এক্ষেত্রে প্রযোজ্য হবে। জিটি স্কোয়ারের জন্য, এলটি স্কোয়ারের জন্য যে গ্রাফগুলো দেখিয়েছি সেগুলো একই গ্রাফগুলো এখানে প্রযোজ্য হবে। তো সেকেন্ড দোলক মানে তার বিশেষত্ব কি? দোলনকাল 2 সেকেন্ড হলে, অর্থাৎ একটা সেকেন্ড দোলক যে কোনো একদিকে একটা অর্ধ দোলনে তার সময় লাগে 1 সেকেন্ড করে, একদিকের দোলনে লাগে 1 সেকেন্ড করে, তাহলে দুই দিকে দোলন পূর্ণ করতে 1 সেকেন্ড 1 সেকেন্ড মিলে টোটাল হয় 2 সেকেন্ড। এই জন্য এটাকে সেকেন্ড দোলক বলা। অর্ধ দোলনের সময় 1 সেকেন্ড, এই কারণে এই দোলকটাকে বলা হয় সেকেন্ড দোলক। তো এই চ্যাপ্টারের আলোচনা আমাদের এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করব এই চ্যাপ্টারের, এবং ফাইনালি পরের চ্যাপ্টারে যাব। তো ক্লাসগুলো ফলো